নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। শুভেন্দু অধিকারীকে যদি বাংলার রাজ্য সভাপতি না করে বিজেপি, তাহলে আপনারা সকলে বিজেপির কাছে কোনো আশা করবেন না, আশা ছেড়ে দিন। কারণ এই তৃণমূল কংগ্রেসকে হটাতে গেলে যে সেনাপতির দরকার, সেই সেনাপতি যদি বিজেপি না সেই সেনাপতিকে দায়িত্ব না দিতে পারে, যাকে দিয়ে কাজ হবে তাকে যদি দায়িত্ব না দিতে পারে, তাহলে বাংলার মানুষের এই যে একটা স্বপ্ন যে অন্ধকার থেকে আলোর রাস্তাতে বাংলার মানুষ যাবে, সেই স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। পরিষ্কার বাংলা কথা। কারণ একটা কথা চলছে মার্কেটে, যেটা হচ্ছে যে আরএসএস ঠিক করবে যে কে রাজ্য সভাপতি হবে। কারণ আরএসএস থেকে যারা আসে তারাই নাকি রাজ্য সভাপতি হয়, এবং তাদের শুধু রাজ্য সভাপতি কেন, আরএসএস ঠিক করে যে কে কি হবে। সেই আরএসএস দের উদ্দেশ্যে বলি যে আপনারা এমন একজনকে সেনাপতির দায়িত্ব দিন, কারণ এটা তো আর সেই রকম স্টেট নয় যে স্টেটটা নর্মাল ভাবে চলছে, যে স্টেটে উন্নত স্টেট, চাকরি আছে, দুর্নীতি নেই, সেই রকম তো স্টেট নয়। ফলে এখানে যখন এতটাই ঘোর অন্ধকারে ডুবে রয়েছে এই স্টেট, সেখানে আপনারা অন্তত এমন একজনকে এই দায়িত্বটা দেবেন যিনি লড়াই করতে পারবেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে পারবেন। যেখানে আমরা দেখেছি যে এর আগে যারা রাজ্য সভাপতি ছিলেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ, তাদের রাজ্য সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করেছেন, কিন্তু সেই মিনমিনেদের মতো। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে কাউন্টার করতে আমরা কেউ দেখিনি, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইনফরমেশন পাবে সেই রকম বিষয়টা ছিল না। এবং দিলীপ ঘোষ, তাকে নিয়ে হাজারো রকমের অভিযোগ রয়েছে, আরএসএস দের নিয়ে অভিযোগ রয়েছে, আরএসএস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে যে আরএসএস এমন একজন কাউকে দিক এই জায়গাটা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হয়। আর এই ভুল যদি বিজেপি করে, তাহলে বিজেপির ওপর থেকে মানুষের আস্থা, ভরসা সবকিছু তুলে ফেলা উচিত। কারণ বিজেপিকে ভরসা করে মানুষের ঘর জ্বলছে, মানুষ এলাকা ছাড়া, খুন হতে হচ্ছে। কাদের ভরসায় করবে? কিছু নেতা যারা সিকিউরিটি নিয়ে দেখায় যে আমরা অনেক বড় নেতা, তাদের জন্য না, যারা টাকা খাচ্ছে তৃণমূলের কাছ থেকে, তাদের জন্য মানুষ লড়বে। আজ যখন বিপদে পড়েছে সকলে, 2021-এর বিধানসভার পর থেকেই দেখা যাচ্ছে যে যখন মানুষ বিপদে পড়েছে, যখন কর্মীরা তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের পিটিয়ে লাট করে দেওয়া হচ্ছে, তখন কোনো নেতাকে তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। নেতাদের ফোনে সুইচ অফ থাকছে, ভোটের পর নেতাদের ফোনে সুইচ অফ থাকছে। একমাত্র শুভেন্দু অধিকারী, যিনি ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, নেতাদের কর্মীদের পাশে থাকার সবসময় চেষ্টা করছেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। এর বাইরে একটা মানুষ যাকে কিনা দেখা যাচ্ছে যে ভাষণবাজি ছাড়া অন্য কাজ করতে, দিলীপ ঘোষ, তিনি নাকি দলটাকে অনেক বড় জায়গায় তুলে দিয়েছিলেন। তিনি 19টা সিট পাইয়ে দিয়েছিলেন। যে সময় দিলীপ ঘোষ 19টা সিট বিজেপিকে এনে দিয়েছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের পাত্তাই দিতেন না। তিনি বুঝতেই পারেননি যে বিরোধীদের মধ্যে বিজেপির এত উত্থান হবে। যেমনটা তিনি মনে করতেন 2011 সালের পর থেকে বিরোধীদের এক ধমক দিত, বিরোধীরা চুপ হয়ে যেত। বিরোধীদের কোথাও একটা উইক পয়েন্টকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিত, ব্যাস বিরোধীরা চুপ হয়ে যেত। সূর্যকান্ত মিশ্র চুপ, বিমান বসুকে ফিশ ফ্রাই খাইয়ে দিল চুপ, সব চুপ। কংগ্রেসের ওপর থেকে ওপরের সোনিয়া গান্ধী নির্দেশ পাঠিয়ে দিল, ব্যাস কংগ্রেস চুপ। যেমনটা আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে, আমরা হালেই দেখলাম যে কিভাবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ধমক দিতেই অধীর রঞ্জন চৌধুরী চুপ হয়ে গেল। তাহলে 2011 সালের পর থেকে কিভাবে বিরোধীদের চুপ করিয়ে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানে, এবং কিভাবে বিরোধীদের কিনতে হয়। সেখানে দাঁড়িয়ে এই যে বিজেপি যে সমস্ত সভাপতি থেকে শুরু করে আরো যারা রয়েছেন ছোটখাটো নেতা, বড় নেতা, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কিনছেন এবং কিভাবে লাট্টুর মতন পাক খাওয়াচ্ছে, সেটা কিন্তু কারোর অজানা নয়। এবং সেখানে দাঁড়িয়ে এই যদি শুভেন্দু অধিকারীর হাতে না এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বলবো যে মানুষ কিন্তু সেই মূর্খের স্বর্গে বাস করছে। মানুষকে খালি দেখানো হচ্ছে দূর থেকে যে দেখো আলো জলজল করছে, এক্ষুনি তোমার জীবনে আলো চলে আসবে। মানুষ সেই আশাতে বাসা বাঁধছে। এবার শুভেন্দু অধিকারীর কেন এই জায়গাতে, শুভেন্দু অধিকারী কেন একদম ফিট মানুষ? কারণ শুভেন্দু অধিকারীর আজকের রাজনৈতিক জীবন নয়, তিনি বহু দিনের রাজনৈতিক কর্মী। তিনি বামফ্রন্টকে হারিয়েছেন, বামফ্রন্টের
সময়কার তিনি সময় থেকে তিনি লড়ে যাচ্ছেন, তিনি এমপি ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে মুখ্যমন্ত্রী করেছেন, তিনি নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলনের মতন আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির কে কিটা করেছে, এবং শুভেন্দু অধিকারী অ্যাটলিস্ট কর্মীদের পাশে থাকার চেষ্টা করেন, কর্মীদের পাশে থাকেন। এই যে যারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে তাদের পাশে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে, অন্য কাউকে দেখা যাচ্ছে না। তিনি বুথ লেভেল থেকে শুরু করে একদম টপ টু বটম তিনি কিভাবে ভোট করাতে হয় তার প্রক্রিয়া জানেন, কিভাবে সংগঠন তৈরি করতে হয়, কারণ বামফ্রন্টের আমল থেকে তিনি দেখে এসছেন, মাঠে চাষ করে এসছেন কিভাবে সংগঠন তৈরি করতে হয়। তৃণমূলের সংগঠন তিনি নিজে হাতে করে তৈরি করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে কার কি অভিজ্ঞতা আছে যারা এই দলটাকে এইভাবে করবে? কারণ অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলায় রাজনীতি করা কিন্তু অনেক টাফ। কারণ পশ্চিমবাংলায় 34 বছর বামফ্রন্ট যেভাবে রাজনীতি শিখিয়ে এসছে মানুষকে, সেই রাজনীতিকে টপকে এই যে ওপর হাওয়াতে রাজনীতি, টিভি দেখে রাজনীতি বা মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়া দেখে রাজনীতি, সেই রাজনীতি করার জায়গা কিন্তু পশ্চিমবাংলা নয়। এখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট দিচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুদের থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সেই ভয়কে কাউন্টার করার মতন কোনো কর্মী ছিল না, এখনো পর্যন্ত নেই। ফলে এই জায়গাগুলো তৈরি করতে পারে না। অন্যান্য মিনমিনে সভাপতি দিলে এই জায়গা তৈরি হবে না, এবং আগামী আরো 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব করে যাবে। কারণ তাকে কাউন্টার করার মতন আর কোনো লোক তার মুখের উপরে কথা বলতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবার উইকনেস জানে, বিভিন্ন লোক তাদের উইক পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উইক পয়েন্ট জানেন একমাত্র শুভেন্দু অধিকারী। তিনি তার প্রত্যেকটা পদক্ষেপ কি ফেলতে পারে সেটা জানে। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁ করলে শুভেন্দু অধিকারী বুঝে নেয় যে তিনি কি কথা বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারীর লোক রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কি বলছেন, কাকে জল দিতে বলছেন, কাকে পান দিতে বলছেন, সব খবর শুভেন্দু অধিকারীর কাছে আসছে। এটা কার কাছে আসবে? এই সার্কিট কার রয়েছে? শুভেন্দু অধিকারী ছাড়া। আমরা তো দেখতে পাচ্ছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী, সেই আক্রমণ কেউ করতে পারে? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মাথা ব্যথার কারণ শুভেন্দু অধিকারী, আর কাউকে নিয়ে মাথা ব্যথা আছে? বিজেপির আর কোনো নেতাদের নিয়ে মাথা ব্যথা আছে? কারণ তিনি তো জানেন সবাইকে টাকা দেবো আর কিনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কিনতে পারবেন না। তিনি সেই রকমই একজন মানুষ যিনি হচ্ছেন বাঘা ওল আর উল্টো দিকে আরেকজন কাঁচা তেঁতুল যাকে বলা হয়, মানে সাপে নেউলে যাকে বলা হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর যে অপমান তার দলে থেকে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, এই অপমান যদি কাউকে তাড়া না করে তাহলে এইভাবে কাজ করা যায় না। সেই অপমান তো অন্য কেউ হয়নি, ফলে সেই যন্ত্রণাটা, সেই জ্বালাটা কিন্তু অন্য কেউ বুঝবে না, এবং অন্য কেউ কিন্তু সেই অর্থে সেইভাবে পলিটিক্সটা করবে না যেটা অন্য রাজ্যে হয়। ফলে আমাদের রাজ্য এবং অন্য রাজ্যের সঙ্গে সেই পলিটিক্স তারা মিলিয়ে ফেলছে, আরএসএস মিলিয়ে ফেলছে। আরএসএস ভাবছে যে নেগোসিয়েশন করে একটা হবে এবং মানুষ মোদিকে দেখে ভোট দেবে। আরে মানুষ তো মোদিকে দেখে ভোট দিতে যাচ্ছে, কিন্তু তাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে কোথায়? যখন হিন্দুদেরকে বাড়ি থেকে আটকে দেওয়া হচ্ছে, বাড়িতে তালা দিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তখন শুধু কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করলে হবে? কেন্দ্রীয় বাহিনীর রাস্তাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশই দেখায়। আমরা দেখেছি বামফ্রন্টের সময় মানে রিক্সা করে, অটোতে করে ভোটারদের নিয়ে গিয়ে তাদের ভোট দেওয়ার কাজ করতো। সেখানে দাঁড়িয়ে কর্মী কোথায়? কর্মী তৈরি করার ক্যাপাসিটি আছে? শুভেন্দু অধিকারী জানেন কিভাবে কর্মী তৈরি করতে হয়, কর্মীদের পাশে থাকতে হয়। দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে যে এখন তিনি মাছ ধরছেন, অথচ তার জায়গায় কর্মীরা যে মার খাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কি দিলীপ ঘোষ দেখছে? এবং কোনো সংগঠন দিলীপ ঘোষ গড়ে তুলতে পারেননি, যার ফলে তিনি এভাবে হেরে গেলেন, এভাবে বর্ধমানে গিয়ে হেরে গেলেন। যেখানে যখন তাকে টিকিট দেওয়া হলো তখন তিনি বড় বড় ভাষণ দিয়ে দিলেন যে আমাকে যেখানে দাঁড় করাবে আমি সেখানে জিতে যাব, আমি এত বড় একজন মাপের মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাকে দেখেই ভোট দেবে। অথচ উল্টো হলো, কয়েক লক্ষের ওপরে ভোটে তিনি হেরে গেলেন। সেখানে দাঁড়িয়ে এভাবে কাজ হয় না, এবং প্রত্যেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা সেটিং রয়েছে, সেটা পরিষ্কার। সেই অভিযোগ কিন্তু সত্যের দিকে যাচ্ছে, কারণ দিলীপ ঘোষের বাড়ির দলিল তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে কোথায় কার সেটিং রয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাথা ব্যথা অন্য কেউ নয়,
সেটা থেকেও কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং করে নিতে পারে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে এই যে বিষয়গুলো আসছে, যে শুভেন্দু অধিকারীর যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলোকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করে এটা না করে, তাহলে কিন্তু আগামী দিনে এই বিজেপির উপর মানুষের ভরসা চলে যাবে। কারণ এভাবে মানুষ আর কতদিন মার খাবে? এভাবে যদি একটা পরিবর্তন, প্রত্যেক বারে বারে একটা পরিবর্তনের চেষ্টা করছে মানুষ, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস টাকার পর টাকা দিয়ে, সেখানে একেবারে হুমকি দিয়ে, তাদের ধমকে চমকে একেবারে সন্ত্রাস করে ভোট করিয়ে বেরিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথের মতন দাঁড়িয়ে রয়েছে। একা শুভেন্দু অধিকারী কত লড়বে? তিনি তো তার জেলায়, নিজের জেলাতে তিনি লড়ে দেখিয়ে দিলেন। এইভাবে কি কোনো কেউ লড়ে দেখাতে পারলো? ফলে এইসব জায়গাগুলো থেকে বিবেচনা করে যদি শুভেন্দু অধিকারীকে না এই গুরু দায়িত্বটা দেওয়া হয়, একজন সেনাপতি, যে সেনাপতির মেরুদণ্ড সবসময় সোজা থাকবে, যে সেনাপতি তার চালে শত্রুকে বাজিমাত করতে পারবে, শত্রুকে মারতে পারবে, সেই রকম চাল যে সেনাপতি চালতে পারবে, তাকেই এই দায়িত্বটা দিতে হবে। এবং সেটা যদি না দিয়ে অন্য রকমভাবে পশ্চিমবাংলাকে চালানোর চেষ্টা করে কেউ, ওই RSS এর নাম করে বা অন্য কিছুর নাম করে, তাহলে কিন্তু আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। এবং যে সমস্ত কর্মীরা মার খাচ্ছে, যে সমস্ত কর্মীরা ঘর ছাড়া, ঘর পুড়ছে, তাদেরকে বলবো যে তারা যেন আর এই শুধু আর কয়েকটা দিন রাজ্য সভাপতি কে হয় সেটা দেখেই তারা বিজেপি করুক। বাকিটা যদি তাদের মনোমতো না হলো, যদি দেখা গেল যে সেই মিনমিনে সেনাপতি দিয়ে রাজ্য চালানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় যে এইসব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দেখাটা খুবই দরকার। এবং আমরা সেই দিকে তাকিয়ে থাকবো যে রাজ্য সভাপতি কে হয়, কারণ তার উপর নির্ভর করছে অনেক কিছু সমীকরণ। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন। নমস্কার।